হ্যালো স্টুডেন্টস, আজকে ওই ভগবত দেবী বালিকা বিদ্যা মন্দিরে জিওগ্রাফির অ্যাসাইনমেন্ট যেগুলো স্কুল থেকে দিয়েছে সেইগুলো একটু একটু করে বুঝিয়ে দিই। কেমন? জাস্ট মন দিয়ে শুনে নাও, তাহলেই পড়াটা হয়ে যাবে। আর যদি এর জন্য পুরো প্রপারলি উত্তর লিখে দিতে হয় তাহলে সেগুলো আমি পরের ক্লাসে আগে বুঝে নেওয়ার চেষ্টা করো। এখানে বলছে ফার্স্ট কোশ্চেন কি ছিল? চাঁদের পরিবেশ সম্পর্কে চন্দ্র অভিযানকারী দলের অভিজ্ঞতার বিবরণ দাও। মানে চাঁদের পরিবেশটা কেমন ছিল, চাঁদে যারা গেছিলেন, যে সমস্ত অভিযানকারী দল গেছিলেন, ওরা কি অভিজ্ঞতাটা অর্জন করেছেন, হ্যাঁ সেটা বিবরণ দিতে বলছে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যুক্তি সহকারে ব্যাখ্যা দাও। থার্ড কোশ্চেন, একটি বৃত্ত অঙ্কন করে 5টি গুরুত্বপূর্ণ অক্ষরেখা মানচিত্র সহ চিহ্নিত করে দাও। তোমার দেশের উত্তরের সমভূমি অঞ্চল ঘনবসতিপূর্ণ কেন? এবার এই আমরা প্রথম জানবো কোনটা, চাঁদের পরিবেশ সম্পর্কে চন্দ্র অভিযানকারী দলের অভিজ্ঞতার বিবরণ দাও। এখানে আমি কিছু জিনিস লিখে নিয়েছি, ঠিক আছে? এই চাঁদে অভিযান করেছিলেন যে সমস্ত বিজ্ঞানীরা, 1969 সালের 16ই জুলাই আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ে গেছিল অ্যাপোলো 11। সেখানকার মূল অংশ কলম্বিয়াতে মহাকাশচারীরা ছিলেন, যারা জানেন সঙ্গে ছিলেন কে কে? নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন এবং মাইকেল কলিন্স। ওনারা ঈগলে করে যাচ্ছিলেন আর চাঁদে পা রেখেছিলেন 20 জুলাই 1969 সালের 16 জুলাই ওরা রওনা দিয়েছিল, ঈগলে করে 3 জন গেছিলেন আর 20 জুলাই চাঁদে পা রেখেছিলেন। ঠিক আছে, এই পর্যন্ত। তাহলে 1969 সালে 16ই জুলাই অ্যাপোলো 11 কেনেডি আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ে গেলেন আর সেখানকার মূল অংশ কলম্বিয়াতে মহাকাশচারী ছিলেন, যারা জানেন তার মূল অংশ মহাকাশচারী যারা নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন এবং মাইকেল কলিন্স কিসে করে গেছিলেন? ঈগলে করে গেলেন এবং চাঁদে পা রাখলেন 20 জুলাই। 16 জুলাই শুরু করেছিলেন যাওয়া, 20 জুলাই চাঁদের উপর পা রাখলেন। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে পা রাখার পরে চাঁদের পরিবেশটা কেমন ছিল সেটা বর্ণনা দিতে বলছে। চাঁদের পরিবেশ অ্যাকচুয়ালি কেমন ছিল? এবার একদম প্রথম পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং, ঠিক আছে? চাঁদে পা রাখার পর দেখলে কি ওখানে কোনো বাতাস নেই যে ওরা অক্সিজেন নেবে, সেরকম কোনো বাতাস নেই। সেই কারণে কি করেছেন, ওরা স্পেস স্যুট পরেই গেছিলেন। আর ওখানে যেহেতু বাতাস নেই সেহেতু কাউকে জোরে চিৎকার করে ডাকলেও শুনতে পেত না, কারণ বাতাস নেই। বাতাস না থাকলে শব্দটা এক স্থান থেকে আরেক স্থানে কি করে যাবে? যেতে পারবে না। সেই কারণে তারা যখন কথা বলতো তখন ইশারায় কথা বলতো অথবা রেডিও সাহায্যে কথা বলতো কোন কিছু করার জন্য। আর ওখানে গিয়ে দেখলো কি যে ওদের ওজন, ওরা অনেকটা হালকা ফিল করছিল, যে ওরা যেন লাফিয়ে এক জায়গা থেকে অনেকটা বড় আর একটা জায়গায় লাফিয়ে চলে যেতে পারে, বা গর্ত থাকলে, বিশাল গর্ত থাকলে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফিয়ে পার করে দিতে পারবে, বা কোনো উঁচু ঢিপির ওপর লাফিয়ে বসে যেতে পারবে। কারণ ওদের ওজনটা এতটাই কমে গেছিল, প্রায় 1/6 ভাগ। মানে পৃথিবীতে যদি একজন মানুষের ওজন বা একটা বস্তুর ওজন যদি ধরি, একটা বস্তুর ওজন যদি 6 কেজি হয়, চাঁদে কত? 1 কেজি। একই রকম ভাবে একজন লোকের বা একজন অভিযানকারীর বয়স যদি 60 কেজি হয়, তাহলে চাঁদে কত হয়েছিল? তাকে 6 দিয়ে ভাগ করে দাও, 10 কেজি হচ্ছে। তাহলে 10 কেজি কতটা হালকা হয়েছিল? সেই কারণে এতটাই হালকা ওরা ভাবছিল কি যে বড় বড় গর্ত, চাঁদে তো বড় বড় গর্তও ছিল, সেই গর্ত যেটা চাঁদের কলঙ্ক, সেটা আমি একটু পরে বলছি। ওরা কি হচ্ছে, এতটাই হালকা লাগছিল যে এক স্থান থেকে আরেক স্থানে ওরা লাফিয়ে যেন পার করে দেবে, এটাই মনে করছিল। তারপর এখানে কি, যেহেতু মাধ্যাকর্ষণ শক্তিও কম ছিল, কেন? কারণ পৃথিবীর যতটা ওয়েট বা ভারী, ঠিক আছে, চাঁদ ততটা ভারী ছিল না, পৃথিবীর তুলনায় হালকা ছিল। সেই কারণে কি হয়েছে, ওখানে অনেকটা হালকা ছিল, মাধ্যাকর্ষণ শক্তিও কম, সেই জন্য উড়ে যেত। আর ওখানকার পরিবেশটা কিরকম ছিল? নিস্তব্ধ, চুপচাপ। কারণ কেউ কাউকে জোরে চিৎকার করলেও তো পাচ্ছে না সাউন্ড, কারণ বাতাস নেই, তাই না? আর ওখানে কি দেখলো, সূর্যের আলো যে বড় বড় গর্তগুলো ছিল, সেই গর্তের মধ্যে সূর্যের আলো প্রবেশ করতে পারছিল না। সেই কারণে পৃথিবী থেকে তখন চাঁদের দিকে দেখা হয় বা তাকানো যায়, তখন সেই গর্তগুলোকে দাগ দেখায়, চাঁদের গায়ে যেন কালো কালো দাগ, সেটাই হচ্ছে চাঁদের কলঙ্ক বলা হয়। ঠিক একই রকম যেমন সৌর কলঙ্ক দেখা যায় সূর্যের গায়ে,
ঠিক আছে, চাঁদের কলঙ্ক দেখা যায়। আরো কি কি ছিল না, এই যে কালো দাগ দেখা যাচ্ছিল সেখানে কোনো রং দেখতে পাওয়া যাচ্ছিল না। রং দেখতে পাওয়া যাচ্ছিল না সেই একই কারণ ওখানে কোনো বাতাস ছিল না, সেই কারণে কোনো রংও দেখতে পাওয়া যাচ্ছিল না। যদি দিনের বেলায় সূর্যের আলো পড়তো তাহলে সবকিছু সাদা দেখাতো, আর সূর্যের আলো যখন পড়তো না সবকিছু কালো দেখাতো। যেমন পৃথিবীর বুকে আকাশের দিকে তাকালে কেমন নীল রং দেখায়, কিন্তু সেখানে নীল নয়, কি আকাশটা পুরো কালো দেখায়। আর ওখান থেকে পৃথিবীকে দেখলে পরে একটা সাদা নীল রঙের মতো দেখাতো। কেমন চাঁদের পরিবেশটা, ওখানে কোনো গাছপালা ছিল না, ওখানকার ভূমিটা কেমন ছিল, এবড়ো খেবড়ো ছিল, উঁচু নিচু পাথর ছিল, আর বড় বড় গর্ত ছিল, এইসব জিনিসগুলো দেখা যেত ওখানে। আর ওখানে এখানে যেমন একদিন হতে কত সময় নিত, 24 ঘন্টায় একদিন হয়ে যায়, ওখানে একদিন হতে হতে প্রায় 2 সপ্তাহ চলে যেত। আর রাতটাও ঠিক একই রকম ভাবে, একটা রাত কভার হতে হতে সকাল আস্তে আস্তে সেটাও প্রায় 2 সপ্তাহ মতো কেটে যেত। সেই কারণে যখন ওখানে দিন হতো তখন ওই চাঁদের ভূপৃষ্ঠটা খুব গরম হয়ে যেত। কত দিনে প্রায় 117 ডিগ্রি সেলসিয়াস মতো চলে যেত। ভেবে দেখো, এখানে আমাদের ভারতে নয়, এই বিশ্বে, এই পৃথিবীর বুকে কত ম্যাক্সিমাম হলে 45 ডিগ্রি 41 ডিগ্রি হলে তাই অনেকটা গরম, সেখানে কত হয়ে যায় দিনের বেলা 117 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় দিনের বেলা সূর্যের তাপে। আর রাত যখন চলে তখন রাতটা অনেকটাই ঠান্ডা হয়ে যায়, হিমাঙ্কের 150 ডিগ্রি নিচে চলে যায়। হিমাঙ্ক মানে 0 ডিগ্রি, 0 ডিগ্রি আসা মানে কি বরফে পরিণত হয়ে যাওয়া, তাই না? সেই হিমাঙ্কের 165 ডিগ্রি সেন্টিগ্রেড নিচে নেমে এসে তাহলে কতটা ঠান্ডা হয়। দিনের বেলা যেমন খুব গরম, ঠিক একই রকম ভাবে রাতের বেলা খুব ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, তো জাস্ট এটাই ছিল। তাহলে চাঁদের পরিবেশ সম্পর্কে চন্দ্র অভিযানকারী দলের অভিজ্ঞতাটা কি ছিল একদম বুঝতে পারলে, বেশ কিছু বলতে হবে না, কয়েকটা জিনিস বলবে যে 1970 সালের 16 জুলাই আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে অ্যাপোলো 11 উড়ে গেছিলেন। আর এখানকার মূল অংশ কলম্বিয়ার মহাকাশযাত্রীরা ছিল, যেটা ইগলে করে গেছিলেন কে কে, নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন এবং মাইকেল কলিন্স। ওনারা পৌঁছালেন। জাস্ট এইটুকু কথা বলবো, কবে আর কারা চাঁদে পা রেখেছিলেন কবে, 20 জুলাই ওনারা চাঁদে পা রেখেছিলেন। বাস স্টার্টিং এই কথাটা বলে দেবো। তারপরে ওনারা কি বলেছিলেন, ওরা বেশ কিছু বলতে হবে না, জাস্ট ওখানে গিয়ে দেখলো কি কোনো হাওয়া বা বাতাস নেই, সেই কারণে ওরা স্পেস স্যুট পরেছিল, স্পেস স্যুটের মধ্যে হাওয়া ছিল। আর ওখানে যেহেতু কোনো বাতাস নেই সেহেতু ওরা জোরে চিৎকার করে কথা বলেও কেউ শুনতে পেত না। সেই কারণে ওরা কি করতো, যখন কথা বলতো হয় রেডিওর সাহায্যে, না হয় ইশারার মাধ্যমে কথা বলতো। বাতাস নিয়ে বলে ফেললাম। এবার ওখানকার ওয়েট নিয়ে বলবো, ওজন। পৃথিবীর তুলনায় চাঁদে অনেক হালকা ওয়েট, অনেক ওজন কম, 6 ভাগের 1 ভাগ। পৃথিবীর বুকে যদি কোনো বস্তুর ওজন 6 কেজি হয় তাহলে চাঁদে সেটা 1 কেজি, অর্থাৎ কতটা হালকা। সেই কারণে সেই অভিযানকারীরা এতটাই হালকা ফিল করছিল, ওরা মনে করছিলেন কি যে একটা বড় গর্ত বা একটা বড় উঁচু ঢিপি ওরা লাফিয়ে বসে পড়তে পারে, উঠে যেতে পারে, বা কোনো বড় বড় গর্ত লাফিয়ে পার করে দিতে পারে, এতটাই হালকা ফিল করছিল। আর কেন লাফিয়ে ফিল করে দিতে পারে, কারণ সেখানে অনেকটা চাঁদ অনেকটা হালকা পৃথিবীর তুলনায়, সেই কারণে মাধ্যাকর্ষণ শক্তিও কম। মাধ্যাকর্ষণ মানে আকর্ষণ শক্তিও কম। আকর্ষণ শক্তি বুঝতে পারছো, মাধ্যাকর্ষণ শক্তি যদি না থাকতো আমরাও এরকম দাঁড়িয়ে থাকতে পারতাম না বা বসে থাকতে পারতাম না, আমরাও উঠে যেতাম। তো সেখানে মাধ্যাকর্ষণ শক্তি কম, সেই কারণে লাফিয়ে অনেকটা দূরে যাওয়া যেত বা অনেকটা উঁচুতে ওঠা যেত। সেই কথাটা আমরা বলে ফেললাম। তারপরে কি বলবো, ওখানে নিস্তব্ধ, একদম নিস্তব্ধ বিরাজ করতো। আর কি বলবো, ওখানে সূর্যের আলোটা যে সমস্ত বড় বড় গর্তগুলো থাকতো সেই বড় বড় গর্তে পৌঁছাতে পারতো না। সেই কারণে পৃথিবী থেকে যখন আমরা চাঁদে দেখতাম সেই দাগগুলোকে, কালো কালো দাগ, সেগুলোকে চাঁদের কলঙ্ক বলা হতো। সেই কথাটা একটু বলে দেবো। তারপর কি, এখানে রং নেই। কেন রং নেই? কারণ বাতাস যেহেতু নেই, তাই না? সেই কারণে বায়ুমণ্ডল নেই, সেই কারণে সূর্যের রং যখন দিনের বেলা হতো, সূর্য যখন আলো দিত তখন সবকিছু যেন সাদা, আর যখন রাত হতো যেন সবকিছুই কালো। আর ওখানকার আকাশটার কথা বলে দেবো, আকাশটা যেমন পৃথিবীর বুকে আকাশটা কিরকম নীল দেখায়, কিন্তু ওখানে পুরোপুরি কালো দেখায়। ঠিক আছে, যেহেতু বায়ুমণ্ডল নেই। তারপর কি, আর একটা কথা বলে দেবো, ওখানকার দিন আমাদের যেমন এখানে একদিন হতে 24 ঘন্টা সময় নেয়, সেরকম ভাবে চাঁদে একদিন হতে প্রায় 2 সপ্তাহ মতো সময় চলে যায়। ঠিক একই রকম ভাবে রাতটাও কভার হতে হতে 2 সপ্তাহ লেগে যায়। সেই কারণে যখন দিন হয় তখন
উষ্ণতাটা খুব গরম হয়ে যায়, প্রায় 117 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যায়। কতটা গরম ফিল করো। আর রাত যখন হয় ঠিক একই রকম ভাবে হিমাঙ্কের 150 ডিগ্রি নিচে নেমে যায়, মানে রাতের সময় ভীষণ ঠান্ডা আর গরমের সময় ভীষণ গরম। এই জাস্ট চাঁদের পরিবেশটা নিয়ে তোমরা বলে ফেলবে, একবার দুবার শুনবে আর নিজেরা একটু না হলে বইতে আছে পড়ার চেষ্টা করবে, তাহলে দেখবে বুঝে যাবে। কেমন? নেক্সট কোশ্চেনটা কি রয়েছে, এগুলো লিখেছি। নেক্সট হচ্ছে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যুক্তি সহকারে ব্যাখ্যা দাও। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বলছে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, পশ্চিম থেকে পূর্ব দিকে সূর্যের চারপাশে, যখন পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরতে এত স্পিডে ঘুরছে, সেই ঘোরার ফলে কি হচ্ছে, ওদের যে নিরক্ষীয় ব্যাস আর মেরু ব্যাস এটা পুরোপুরি গোল হচ্ছে না। এই প্রচন্ড বেগে ঘোরার ফলে কি হচ্ছে, যে উত্তর মেরু, এই মেরু অঞ্চলটা মাঝখানের অংশটা মাঝ বরাবরটা অনেকটা চ্যাপ্টা হয়ে যায়, ঠিক আছে, স্ফীত হয়ে যায়, ফুলে যায়। ফলে কি হয়, অনেকটা কমলা লেবুর মতো দেখতে লাগে। কেমন? যে কমলা লেবু দেখতে লাগে, পুরোপুরি গোল হয় না, সেই কারণে পুরোপুরি যে কমলা লেবুর মতো তা নয়, সেই কারণে আমরা কি বলে থাকি, পৃথিবীর আকৃতি অনেকটা পৃথিবীর মতো। আর এই যে নিরক্ষীয় ব্যাস, এই নিরক্ষীয় ব্যাসটা কত হয়ে যায় আর মেরু ব্যাসটা কত হয়ে যায় সেটা জেনে নেবো। যেহেতু এটা হয়ে যায় কেন, গোল হচ্ছে না কেন, কারণ প্রচন্ড বেগে ঘুরছে। প্রচন্ড বেগে ঘোরার দরুন কিন্তু এই গোল অংশটা কি হয়, অভিগত গোলক আকৃতি নিয়ে নেয়, মানে কিরকম চ্যাপ্টা টাইপের হয়ে যায়, অনেকটা নাশপাতি বা কমলা লেবুর মতো দেখতে হয়ে যায়। আর এই পুরো ব্যাসটা পৃথিবীর, এই যে পুরো নিরক্ষীয় ব্যাস আর মেরু ব্যাস, নিরক্ষীয় ব্যাসটা কত, প্রায় 12,757, কোন কোন বইতে 12,756 লেখা আছে, 12,757 কিমি। এটা হচ্ছে নিরক্ষীয় ব্যাস, নিরক্ষীয় ব্যাস। আর এই যে মেরু ব্যাস, মেরু ব্যাসটা কত, এটা মেরু ব্যাস, মেরু ব্যাস, মেরু ব্যাসটা কত, 12,000, এটা 12,714 কিমি। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কত, নিরক্ষীয় ব্যাস আর মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত, এটা থেকে এটা বিয়োগ করে দিই, 7 থেকে 4 গেলে 3, 43 কিমি। এদের মধ্যে পার্থক্য হচ্ছে 43 কিমি। পার্থক্যটা কত, নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্যটা কত, 43 কিমি। অর্থাৎ মেরু ব্যাসের তুলনায় নিরক্ষীয় ব্যাস কত বেশি, 43 কিমি বড় বা বেশি। কেমন? এবার এই যে এটা তো অনেকটা বৃত্তের মতো, এর পরিধিটা কত, মানে পুরো চারপাশেরটা পৃথিবী পুরো পরিধিটা কত, 40,000 কিলোমিটার, প্রায় 40,000 কিলোমিটার পুরোটা পরিধিটা। এখানে কি বলেছিল, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বলেছে কেন, আমরা কি বলবো, যে পৃথিবী তার নিজ অক্ষের চারপাশে প্রচন্ড বেগে ঘোরার ফলে, প্রচন্ড বেগে ঘোরার ফলে কি হচ্ছে, মাঝের অংশটা অনেকটা কি হচ্ছে, স্ফীত হয়ে যায়, ফুলে যায়, আর পুরোপুরি গোল হয় না, অভিগত গোলক আকৃতি নেয়, অনেকটা নাশপাতি বা অনেকটা কমলা লেবুর মতো দেখতে হয়ে যায়। ফলে কি হয়ে যায়, মেরু ব্যাসটা অনেকটা বড় হয়ে যায়, নিরক্ষীয় ব্যাসটা অনেকটা বড় হয়ে যায় আর মেরু ব্যাসটা একটুখানি কমে যায়। সেই যে নিরক্ষীয় ব্যাসটা কত হয়ে যায়, 12,757 কিমি, আর মেরু ব্যাসটা হয়ে যায় 12,714 কিমি। তাহলে নিরক্ষীয় ব্যাসের থেকে মেরু ব্যাসের থেকে নিরক্ষীয় ব্যাস কত কিমি বেশি, 43 কিমি বড় হয়ে যায়। আর এই যে পুরোপুরি পৃথিবীর পরিধিটা কত, পুরোপুরি পৃথিবীর পরিধিটা হয়ে যায় প্রায় 40,000 কিলোমিটার, মানে চারপাশেটা, পুরোপুরি চারপাশেরটা হচ্ছে 4,000 কিলোমিটার। এই যে পুরোপুরি পরিধি জেনে গেলাম, আর নিরক্ষীয় ব্যাস, মেরু ব্যাস এগুলো থেকে জেনে গেলাম, তারপরে এইখান থেকে আমরা অনেক কিছু বের করে নিতে পারি। সেগুলো বলেন, জাস্ট বলেছেন পৃথিবী
নাশপাতির মতো, পুরোপুরি গোল নয় যেহেতু, অনেকটা নাশপাতির মতো বা অনেকটা কমলার গোল মতো, তাই বলা যায় কি হ্যাঁ পৃথিবীর আকৃতি অনেকটা পৃথিবীরই মতো, অন্য কারোর মতো না, সেই কারণেই বলেছে। ঠিক আছে, বুঝতে পারলে? কি বলবে আর একবার বলবি, কেমন? পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যুক্তি জাস্ট এই মেন কথা হচ্ছে এইটুকু বলবো যে পৃথিবী তার নিজ অক্ষের চারপাশে খুব তীব্র বেগে ঘোরার ফলে মাঝের অংশটা পৃথিবী তো অনেকটা গোলাকার, পুরোপুরি গোল তো না, কেন গোল না সেটা বলছি। মাঝের অংশটা কি হয়, অনেকটা স্ফীত হয়ে যায়, ঠিক আছে, আর দুই দিক বরাবর অনেকটা লম্বা হয়ে যায়, ফলে কি হয়, পুরোপুরি গোল হয় না, অনেকটা ডিম্বাকৃতি আকৃতি চলে আসে, মানে অভিগত গোলক আকৃতি চলে আসে, অনেকটা সেরকম দেখতে কেন নাশপাতির মতো বা লেবুর মতো, কমলা লেবুর মতো দেখতে লাগে। সেই কারণে এই যে নিরক্ষীয় ব্যাসটা কত হয়ে যায় 12,007, এটা একটু উল্লেখ করে দেবে। নিরক্ষীয় ব্যাসটা হয়ে যায় 12,757 কিমি, আর মেরু ব্যাস হয়ে যায় 12,714 কিমি। অর্থাৎ মেরু ব্যাসের তুলনায় নিরক্ষীয় ব্যাস প্রায় 43 কিমি বেশি। আর এই গোটা পৃথিবীর পরিধিটা কত, 40,000 কিলোমিটার। এই কথাগুলো বলে দেবো। আচ্ছা, এই যে আমরা বললাম পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, এটাকে ইংলিশে কি বলা হয়, জিওড। যদি কোশ্চেন আসে যে জিওড কি, সেই একই উত্তর দিলেও হবে, জিওড মানে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, কেমন? জাস্ট এইটুকুই বলবো। নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন আছে, একটি বৃত্ত অঙ্কন করে 5টি গুরুত্বপূর্ণ অক্ষরেখা মানচিত্র সহ চিহ্নিত করো। একটা বৃত্ত অঙ্কন করে ফেললাম, কেমন? এই বৃত্ত অঙ্কন করে 5টি গুরুত্বপূর্ণ অক্ষরেখা, এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, আর এটা পূর্ব, এটা পশ্চিম। এই পূর্ব পশ্চিমে বিস্তৃত, এটা পূর্ব, এটা মেরু, কিন্তু এটা মেরু, এটা পূর্ব আর এটা পশ্চিম। এই পূর্ব মাঝখান দিয়ে তোমরা নিশ্চয়ই জানো নিরক্ষরেখা কাকে বলে। মেরু থেকে দুই মেরু থেকে সমদূরবর্তী, ঠিক আছে, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখা রয়েছে তাকে আমরা কি বলি, নিরক্ষরেখা। কেমন? একে মহাবৃত্ত বলা হয়, মানে সব থেকে বড় বৃত্ত, সব থেকে বড়, কারণ এটা এই যে দাগটা দেখছি আমরা, হ্যাঁ, তো এটা চারপাশেরটা পুরোপুরি চারপাশেরটা ঘুরছে, শুধু একটা সাইডে নয়, এটা পুরোপুরি চারপাশেরটা ঘুরছে। কেমন? যে মাঝখানের যে রয়েছে যেটা, সেটাকে মহাবৃত্ত মানে সবচেয়ে বড়। এই যে নিরক্ষরেখাটা হচ্ছে সবচেয়ে বড় রেখা, নিরক্ষরেখা। তাহলে নিরক্ষরেখা মানে সব থেকে বড় অক্ষরেখা যেটা আমরা বলি বা মহাবৃত্ত বলে থাকি। এই নিরক্ষরেখা কাকে বলে বললাম, দুই মেরু থেকে সমদূরবর্তী, ঠিক আছে, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখা রয়েছে, মানে যে রেখাটাতে আঁকা নেই, যে রেখাটাকে আমরা ধরে নিচ্ছি, কাল্পনিক কল্পনা করছি, সেটাকে বলা হচ্ছে নিরক্ষরেখা। আচ্ছা, এই নিরক্ষরেখাও একটি অক্ষরেখা, সব থেকে বড় অক্ষরেখার নাম হচ্ছে নিরক্ষরেখা। এখানে বলে দিই, এই নিরক্ষরেখা এটা উত্তর অংশ, এই যে উত্তর মেরু, নিরক্ষরেখা থেকে যদি আমি এই পৃথিবীটাকে হাফ করে দিই, কেটে দিই, তাহলে এটা একটা দুটো গোলার্ধ বেরিয়ে যাবে। উপরেটা উত্তরের দিকে হচ্ছে মানে উত্তর গোলার্ধ, আর এটা দক্ষিণ দিকে হচ্ছে মানে দক্ষিণ গোলার্ধ। এখানে সেটা চাইনি, জাস্ট এখানে বলেছে বৃত্ত অঙ্কন করে 5টি গুরুত্বপূর্ণ অক্ষরেখা মানচিত্র করে দাও। আচ্ছা, এই যে করলাম, এটা একটা গোল রূপে রয়েছে, ঠিক একই রকম ভাবে এই সাইডেও একটা এরকম গোল রূপে রয়েছে, কেমন? তারপর আবার এখানেও একটা এরকম গোল রূপে রয়েছে, আর এখানেও একটা এরকম গোল রূপে রয়েছে। তো এটার নাম কি আছে, মকর। এখানে কর্কট সংক্রান্তি, উত্তরের দিকে হলে কর্কট সংক্রান্তি। এই নিরক্ষরেখার মান কত, 0 ডিগ্রি, 0 ডিগ্রি। আর এই কর্কট সংক্রান্তির মান হচ্ছে 23.1 ডিগ্রি। কি লিখবো, উত্তরের দিকে, তার জন্য উত্তর 23.1 ডিগ্রি কর্কট ক্রান্তি। আর সেটা দক্ষিণ হয়ে গেলে এটা কি হয়ে যাবে, মকর ক্রান্তি। মকর ক্রান্তি রেখা, এই রেখাটা এখানে লিখে দেবে, রেখা। এটা কত, 23.1 ডিগ্রি উত্তর, এটা দক্ষিণে আছে, দক্ষিণ হবে
23.1 দক্ষিণ। কেমন? আর যেটা উত্তরে থাকবে একদম উপরে সেটা সুমেরু বৃত্ত রেখা, সুমেরু বৃত্ত রেখা, সেটা কত? 66.1 উত্তরে আছে। আর এটা হচ্ছে কুমেরু বৃত্ত রেখা, কুমেরু বৃত্ত রেখা, এটার মান কত? সেই একই মান 66.1 উত্তর হয়েছিল, এটা দক্ষিণ হয়ে যাবে 66.1 দক্ষিণ। কেমন? এইভাবে এঁকে দেবো। বলছে একটি বৃত্ত অঙ্কন করো। প্রথমে বৃত্ত অঙ্কন করে নেবে, 5টি গুরুত্বপূর্ণ অক্ষরেখা, একদম প্রথম অক্ষরেখাটা টানবে, ঠিক আছে? মানে সেটা মাঝখানে, সব থেকে বড় মাঝখানে যেটা থাকছে, আচ্ছা সেই মাঝখানটা অক্ষরেখা, সেটাও একটা অক্ষরেখা কিন্তু সব থেকে বড় অক্ষরেখা। তারপর তার উত্তরের দিকে যেটা থাকবে সেটা কর্কট সংক্রান্তি, 23.1 উত্তর। ঠিক একই রকম ভাবে দক্ষিণে যখন থাকবে সেটা মকর সংক্রান্তি রেখা, ঠিক আছে? মকর সংক্রান্তি করে দেবে, মকর ক্রান্তি হয়ে গেছে, মকর সংক্রান্তি, মকর সংক্রান্তি রেখা 23.1 দক্ষিণ। আর যেটা উত্তরে হয়ে যাবে একদম উপরে সুমেরু বৃত্ত রেখা, 66.1 উত্তর। আর এটা কুমেরু বৃত্ত রেখা, কেমন? 66.1 দক্ষিণ। জাস্ট এইভাবে এঁকে দেবে, জাস্ট এইগুলো এঁকে মানচিত্র সহ চিহ্নিত করতে বলছি, এবার চিহ্নিত করতে হবে, কেমন? নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে তোমার দেশের উত্তরের সমভূমি অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল ঘনবসতিপূর্ণ কেন? এটা দেখাতে বলছে। তো এইভাবে যদি আমরা চলে আসি, বলছে তোমার দেশের উত্তরের সমভূমি অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চলটা কোথায় অবস্থিত সেইটা আগে জানতে হবে। উত্তরের সমভূমি অঞ্চল একদম উপরে হিমালয় পার্বত্য অঞ্চল রয়েছে, হিমালয়ের পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চল। আর যেটা দক্ষিণে রয়েছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, মালভূমি অঞ্চল। তাহলে উত্তরে কি রয়েছে? উত্তরে রয়েছে হিমালয়ের পার্বত্য অঞ্চল, আর দক্ষিণে রয়েছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। এই দুটোর মাঝখানে কে অবস্থিত? উত্তরের সমভূমি অঞ্চল অবস্থিত। এই দুটোর মাঝখানে কিন্তু উত্তরের সমভূমি অঞ্চল অবস্থিত। এখানে উত্তরের সমভূমি অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল। তাহলে প্রথম লাইনটা এটা লিখে নেবে। তাহলে কি হবে? উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল এবং দক্ষিণের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে উত্তরের সমভূমি অঞ্চল অবস্থিত। এই কথাটা প্রথম হলো। এই উত্তরের সমভূমি অঞ্চলের মধ্যে এই উত্তরের সমভূমি অঞ্চলটা কতটা উঁচু? অনেকটা 300 মিটার, প্রায় 300 মিটার উঁচু, প্রায় 300 মিটার উঁচু। সেটা নিয়ে আমি পরে যাচ্ছি। তো আমি প্রথমে জানলাম কি হিমালয় পার্বত্য অঞ্চল এবং উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে কিন্তু উত্তরের সমভূমি অঞ্চল রয়েছে। এই উত্তরের সমভূমি অঞ্চলের মধ্যে কোন কোন রাজ্যগুলো রয়েছে? পাঞ্জাব, বিহার, উত্তরপ্রদেশ, হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, এইগুলো রয়েছে। এই সমস্ত রাজ্যগুলো রয়েছে। কি কি বললাম? লিখে নিতে পারো, এইখানে লিখে দিচ্ছি। পাঞ্জাব, হরিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, উত্তরপ্রদেশ, এই সমস্ত রয়েছে। তাহলে উত্তরের সমভূমি অঞ্চলটার মধ্যে কোন কোন রাজ্যগুলো রয়েছে? পাঞ্জাব, হরিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, ঠিক আছে, উত্তরপ্রদেশ, এই সমস্ত রাজ্যগুলো কিন্তু উত্তরের সমভূমি অঞ্চলের মধ্যে অবস্থিত। আর উত্তরের সমভূমি অঞ্চলের মধ্যে কোন কোন নদী রয়েছে?
নদী বলতে এখানে রয়েছে এর মধ্যে সিন্ধু, নদী সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এখানকার প্রধান নদী। উত্তরের সমভূমি অঞ্চলের প্রধান নদী কি কি? সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র। এই কটা জিনিস তোমরা জেনে গেলে এই প্রশ্নের উত্তরটা তোমরা করে দিতে পারবে। কি করে? তাহলে উত্তরের সমভূমি অঞ্চল ঘনবসতিপূর্ণ কেন বলবে? একদম প্রথমে বলবে উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে রয়েছে উত্তরের সমভূমি অঞ্চল অবস্থিত। প্রথম কথাটা বলে ফেললে। সেকেন্ড কি বলবে? এই উত্তরের সমভূমি অঞ্চলের মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্য রয়েছে। কেমন? এখানকার প্রধান নদী কি কি? সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এখানকার প্রধান নদী এগুলো। এই নদীগুলো কি করছে? সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এই নদীগুলো উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল থেকে কি করছে? নুড়ি, কাঁকর, বালি, পাথর এই সমস্ত বয়ে নিয়ে আসছে। এইখান থেকে কি হচ্ছে? নদীগুলো বয়ে নিয়ে আসছে। হ্যাঁ, এইভাবে বয়ে আসছে। বয়ে আসার সময় কি হচ্ছে? যে সমস্ত নুড়ি, কাঁকর, বালি, পাথর বয়ে নিয়ে আসছে, বয়ে নিয়ে আসার ফলে এই বয়ে নিয়ে এসে এই উত্তরের সমভূমি অঞ্চলটাকে তৈরি করেছে, অর্থাৎ সমভূমি অঞ্চলটা তৈরি হয়েছে। সেটা কত উঁচু? 300 মিটার, প্রায় 300 মিটার উঁচু। ঠিক আছে? সেই বয়ে নিয়ে এসেছে ফলে সমভূমিটা যে তৈরি হয়েছে সেটা কেমন? সেটা সমতল অনেকটা। আর সেইখানে মাটিটা কেমন? খুব উর্বর। মাটিটাও খুব উর্বর আর অনেকটা সমতল। ফলে কি হচ্ছে? মাটিটা উর্বর হওয়ার জন্য কি হচ্ছে? তোমরাও জানো মাটি উর্বর হলে কি হবে? চাষবাস ভালো হবে। ঠিক আছে? আর সমতল, সমতল হলে কি হবে? যোগাযোগ ব্যবস্থাও ভালো হবে, তাই না? এই সমস্ত জিনিস সবকিছু সুযোগ সুবিধা পাওয়া যায়। সেই কারণেই কিন্তু এই উত্তরের সমভূমি অঞ্চলে ঘনবসতিপূর্ণ। ঘনবসতিপূর্ণ মানে অনেকজন লোক বসবাস করে এই অঞ্চলটায়। বুঝতে পারলে? আরেকবার বলে দেবো উত্তরের সমভূমি অঞ্চল, জাস্ট একদম শর্টে বলে দিচ্ছি। জাস্ট কি বলবে? উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে উত্তরের সমভূমি অঞ্চল অবস্থিত। এই উত্তরের সমভূমি অঞ্চলের মধ্যে কোন কোন রাজ্য সেটা একটু উল্লেখ করে দেবে। পাঞ্জাব, বিহার, হরিয়ানা, আসাম, হ্যাঁ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এই সমস্ত রাজ্যগুলো উত্তরের সমভূমি অঞ্চলের মধ্যে অবস্থিত। এখানকার প্রধান নদী কি কি? সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এখানকার প্রধান নদী। এই নদীগুলি কি হচ্ছে? হিমালয় পার্বত্য অঞ্চল থেকে যে সমস্ত নুড়ি, কাঁকর, বালি এই সমস্ত নিয়ে যায় কিন্তু অ্যাকচুয়ালি উত্তরের সমভূমি অঞ্চলটাকে তৈরি হয়েছে, সমতল ভূমি তৈরি হয়েছে। সেই সমতল ভূমিটা কত উঁচু? প্রায় 300 মিটার মতো উঁচু। আর এখানকার যেহেতু সেই নুড়ি, কাঁকর, পাথর, বালি এই সমস্ত এসে ওখানে 300 সমভূমিটা তৈরি হয়েছে, ফলে সেখানকার মাটিটা উর্বর। আর যেহেতু সমতল তার জন্য ওখানে যোগাযোগ ব্যবস্থাটাও খুব ভালো। তাহলে ঘনবসতিপূর্ণ কেন? দুটো কথা বলে ফেলবো। এক নম্বর কথা কি? জমিটা উর্বর, যে মাটিটা, যে ভূমিটা রয়েছে সেটা উর্বর, সমতল হওয়ায়। সমতল ও উর্বর। ঠিক আছে? চাষবাস ভালো হয়, যেহেতু উর্বর তার জন্য কি হয়? চাষবাস ভালো হয়। আর একটা কি? যোগাযোগ ব্যবস্থা, যেহেতু সমতল তার জন্য যোগাযোগ ব্যবস্থা ভালো, যোগাযোগ ব্যবস্থাও ভালো। সেই কারণে কিন্তু এখানে ঘনবসতিপূর্ণ। ওকে, এগুলো বোঝার চেষ্টা করবে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে। আর যদি মনে করো একটু উপকারে লাগছে, কাজে আসছে, তাহলে সাবস্ক্রাইব করে লাইকটা দিয়ে দেবে। কেমন? যে কারণ পরের ভিডিওগুলো তাহলে দেখতে পাবে সাবস্ক্রাইবটা করে নিলে বা লাইকটা দিয়ে দিলে। চলি।